নমস্কার বন্ধুরা, আমরা ট্রেডিং ও ইনভেস্টিং এর সফলতার উপাদানগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রথম উপাদান আমরা আলোচনা করেছি গত সপ্তাহে। আজকে আমরা এই ট্রেডিং ও ইনভেস্টিং এর যে সফলতা পাওয়ার জন্য, সাকসেস পাওয়ার জন্য যে দ্বিতীয় উপাদানটা হচ্ছে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা চার্টের ভাষাটা বুঝবো, চার্ট আমাদের কি বলতে চাইছে সেটা আমরা কিভাবে বোঝবার চেষ্টা করব, সেই সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওটা করতে চলেছি। যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমে দেখতে পান এবং দেখে আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই বলবো যে চার্ট কি এবং কেন এত গুরুত্বপূর্ণ এই চার্টটা। আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করছি, টেকনিক্যাল অ্যানালিসিসে চার্টের এত গুরুত্ব কেন? কারণ চার্টই হলো এমন একটা জায়গা যেখানে আমরা বুঝতে পারি, যে আমরা দেখে বুঝতে পারি যে প্রাইস তার কোন দিকে গেছে, প্রাইসের গতিপথটা কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে। যেমন আমরা বোঝার চেষ্টা করি যখন আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, যখন আমরা দেখবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখবো যে প্রাইস যখন উপরের দিকে ওঠে তখন গ্রিন ক্যান্ডেল হয়, প্রাইস প্রাইস যখন নিচের দিকে নামে তখন রেড ক্যান্ডেল করে প্রাইস নিচের দিকে নামে। এবং মার্কেট কোথায় সাপোর্ট নিচ্ছে, কোথায় ডিমান্ড জোন আছে, কোথায় সাপ্লাই জোন আছে, কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে, এগুলো কিন্তু আমরা চার্টের মাধ্যমে দেখতে পাই। মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে যাচ্ছে না লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, সেটাও কিন্তু আমরা এই চার্ট দেখে কিন্তু বুঝতে পারি। ভলিউম বাড়ছে না কমছে সেটাও কিন্তু আমরা চার্ট দেখে বুঝতে পারি। অতএব চার্ট হলো বাজারের একটা ভেতরের একটা প্রবেশ বা একটা প্রকাশ। যদি আমরা যতক্ষণ বাজারের ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু আমরা চার্ট দেখে বুঝতে পারি, যে পিছনে কি চলছে, চার্টের পিছনে কি চলছে বা মার্কেটে কি চলছে, ভিজুয়ালাইজ কি হচ্ছে, সেটা কিন্তু আমরা এই চার্টকে দেখে বুঝতে পারি। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে চার্টের প্রকারভেদ। চার্ট সাধারণত অনেক ধরনের হয়, তার মধ্যে 3 ধরনের চার্ট ট্রেডাররা ইউজ করে থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে লাইন চার্ট। লাইন চার্ট কি? লাইন চার্ট হচ্ছে আপনার খুব সোজা, মানে এটা হচ্ছে দিনের যে ক্লোজিং, সেই দিনের ক্লোজিং প্রাইসের অনুযায়ী একটা লাইন টানা। মানে দিনের ক্লোজ হয়েছে এখানে, তারপর দিনে ক্লোজ হয়ে যায়, একটা লাইন টেনে দিলাম। এখানে একটা ক্লোজ হয়েছে, তারপর দিনে এখানে লাইন করে, এখানে ক্লোজ হচ্ছে, তারপর দিনে এখানে লাইন করে দিলাম। মানে প্রত্যেকটা ক্লোজিং পয়েন্টকে যোগ করে করে যেটা হয় সেটা হচ্ছে লাইন চার্ট তৈরি হয়, রাইট? এইভাবে একটা লাইন আঁকা হয় এবং এটাই লাইন চার্টের মাধ্যমে প্রকাশ করা হয়। সাধারণত ট্রেডাররা বা ইনভেস্টাররা এই লাইন চার্টকে ব্যবহার করে না। দ্বিতীয় চার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বার চার্ট। বার চার্ট কি? বার চার্ট আমাদের 4টে জিনিস বলে: ওপেন, হাই, লো আর ক্লোজ। ওপেন হচ্ছে ধরুন এখানে, তার হাই হয়েছে এখানে, লো হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে। এটা হচ্ছে আপনার বার চার্ট। এটাও অনেক ক্ষেত্রে অনেকে ইউজ করে, বাট এর ইউজের সংখ্যা কিন্তু কম। বাট সব থেকে বেশি যেটা ইউজ করে চার্টে দেখার জন্য, চার্টকে অ্যানালাইসিস করার জন্য, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, যেটা আমি বহুবার বলেছি এবং আমরা সবসময় এই ক্যান্ডেলস্টিক চার্টের প্রতি আলোচনা করি এবং সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এটা একটা চার্ট। এবং এই ক্যান্ডেল বাজারে একদিনের মুভমেন্ট বা আপনি যে টাইম পিরিয়ডের মধ্যে আপনি দেখতে চাইছেন মুভমেন্টকে, যে টাইম পিরিয়ডের মধ্যে আপনি সেটাকে অ্যানালাইসিস করবার চেষ্টা করছেন, বোঝবার চেষ্টা করছেন যে ক্যান্ডেল বা মার্কেট কি বোঝাতে চাইছে, সেই টাইম পিরিয়ডের মধ্যে একটা ক্যান্ডেলের যে মুভটা দিয়েছে, যদি সবুজ ক্যান্ডেল হয় তাহলে দাম বেড়েছে, প্রাইস উপরের দিকে উঠেছে, রাইট? আর যদি রেড ক্যান্ডেল হয় প্রাইস নিচের দিকে নেমেছে, ওপেন হয়েছে এখানে, ক্লোজ হচ্ছে এখানে। সবুজ ক্যান্ডেল হলে ওপেন হবে এখানে, ক্লোজ হবে ওপরে। এটা হচ্ছে ব্যাপার। লাল ক্যান্ডেল হলে দাম কমেছে, সবুজ ক্যান্ডেল হলে দাম বেড়েছে। খুব ইজিলি কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক চার্টকে বুঝতে পারি। সেজন্য ক্যান্ডেলস্টিক চার্টকে বলা হয় 3D চার্ট, মানে 3 ডাইমেনশনালি আমরা দেখতে পারি, আমরা বোঝার চেষ্টা করতে পারি তার সাইকোলজিটা কি হচ্ছে, প্রাইস কি বলবার চেষ্টা করছে ওই টাইম পিরিয়ডের মধ্যে, যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেই টাইম পিরিয়ডের মধ্যে প্রাইস কি বলবার চেষ্টা করছে, সেখানে কি বায়াসরা বেশি অ্যাক্টিভ ছিল না সেখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভ ছিল। এটা কিন্তু বারবার বোঝাবার চেষ্টা করে আমাদের এই ক্যান্ডেলস্টিক চার্ট, এবং সবচেয়ে জনপ্রিয় চার্ট হচ্ছে এটা, এবং খুব ইজিলি আমাদেরকে বোঝাবার চেষ্টা করে। সেই জন্য এটা সমস্ত ট্রেডাররা, ম্যাক্সিমাম ট্রেডাররা এই চার্টকেই ব্যবহার করা হয়। মানে একজন দক্ষ ট্রেডার ক্যান্ডেলস্টিক দেখে কি বুঝতে পারবে যে কোন সময়ে বাজারের চাহিদা বেড়েছিল, মানে ডিমান্ড বেড়েছিল, কোন সময়ে বাজারের সাপ্লাই বেড়েছিল, মানে বিক্রি বেড়েছিল, সেলার্স কোন জায়গাটা অ্যাক্টিভ ছিল। এটা কিন্তু ক্যান্ডেলস্টিক চার্ট দেখে বা চার্টের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি, রাইট?
নেক্সট যে পয়েন্ট, আমরা 7টা পয়েন্ট আলোচনা করবো, তার নম্বর 3 নম্বর পয়েন্ট, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো আমরা বুঝলাম, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমরা বুঝবার চেষ্টা করব, এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে আমরা কি বুঝতে পারি, চার্টের শব্দ বুঝতে পারি, চার্ট যে কি বলবার চেষ্টা করছে, কোন জায়গাটায় কি বলবার চেষ্টা করছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে। একটা ক্যান্ডেল আমরা দেখলাম, ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল হলো যেটা হলো একটা গ্রিন ক্যান্ডেল, ধরুন একটা গ্রিন ক্যান্ডেল, তার ওপেনার হলো ওপেন আর ক্লোজ, হাই আর লো, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, মানে প্রাইস উপরের দিকে উঠেছে, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু এই ক্যান্ডেলের মাধ্যমে বিভিন্ন ধরনের যে ক্যান্ডেল আছে, সেই ক্যান্ডেলকে আমরা বিভিন্ন নাম দ্বারা পরিচিত হয়। অনেক ক্ষেত্রে কি হয়, একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, অনেক ক্ষেত্রে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, অনেক ক্ষেত্রে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে বোঝাবার চেষ্টা করে, নতুন নতুন জিনিস বোঝাবার চেষ্টা করে, মার্কেট কন্ডিশন সম্বন্ধে, মার্কেট কোন দিকে যেতে পারে সেটা সম্বন্ধে আমাদেরকে সবসময় একটা নক করে, সিগন্যাল দেয়। সেই ধরনের যে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে মেজর কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি আপনাদের বললাম, অলরেডি আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর অলরেডি ভিডিও আছে, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনি আমাদের এই ইউটিউব চ্যানেল সার্চ করে দেখবেন, আপনি কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে একটা সুন্দর ভিডিও দেওয়া আছে, ডিটেলস সেখানে সমস্ত ম্যাক্সিমাম যে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমরা ট্রেড করি, সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, কোথায় ট্রেড নেওয়া যাবে, কোথায় আমরা কি করব, কি সাইকোলজি, সবকিছু কি লজিক, সমস্ত কিছু আমরা ডিসকাস করেছি, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন, যাতে আপনাদের নলেজটা বৃদ্ধি পায়। রাইট, আমরা কি দেখছি, আমরা দেখুন হ্যামার প্যাটার্ন, হ্যামার একটা বুলিশ প্যাটার্ন। হ্যামার হচ্ছে একটা প্যাটার্ন যার নিচের দিকের উইকস থাকে এবং উপরের দিকে ছোট বডি থাকে। এটা আমাদেরকে কি সাইন দেখায়, যে এখানে বায়াসটা অ্যাক্টিভ, এবং এটা কোথায় আমাদের দেখবো, এটা আমরা দেখবো সাপোর্ট লেভেলে। সবসময় মনে রাখবেন যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা সাপোর্ট লেভেলে যদি পাই, সেখানে কিন্তু ওই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা গুরুত্ব থাকে, কারণ সাপোর্ট লেভেলে ডিমান্ড থাকে, এবং এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দুটো একসঙ্গে যখন কনফার্ম করো, সেখান থেকে একটা প্রাইস আপ ট্রেন্ড বা সেখান থেকে একটা প্রাইস আপ মোমেন্টাম দিতে পারে। যেমন বুলিশ এনগলফিং প্যাটার্ন, বুলিশ এনগলফিং প্যাটার্ন কি, যে প্রাইস ছোট ছোট রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামছিল, সেই সময় একটা বড় গ্রিন ক্যান্ডেল হলো, এবং সেই গ্রিন ক্যান্ডেলটা আগের যে ক্যান্ডেলগুলোকে এনগ্যাল্প করে নিচ্ছে, মানে যে সেলিং প্রেসারটা ছিল সেটা বাইং প্রেসারে পরিণত হয়েছে, এবং সেখানে বাইং মোমেন্টাম দেখা যায় যে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। যখন এই ধরনের প্যাটার্ন তৈরি হয়, তখন আমরা বুঝি যে প্রাইস উপরের দিকে যাচ্ছে। বাট এই ধরনের প্যাটার্ন কোথায় তৈরি হবে, সবসময় আমরা দেখবো যে সাপোর্ট লেভেলে, যেখানে ডিমান্ড আছে সেই লেভেলে যদি এই ক্যান্ডেলের প্যাটার্ন তৈরি হয়, তখন কিন্তু আমরা সেটাকে বাই কনসিডার করতে পারি, এবং সেখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে। এরপর হচ্ছে মর্নিং স্টার। দেখুন মর্নিং স্টার হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমরা অলরেডি আলোচনা করেছিলাম মর্নিং স্টার কিভাবে হয়। মর্নিং স্টার হয় একটা প্রাইস নিচের দিকে নামছিল, একটা রেড ক্যান্ডেল করেছে, রেড ক্যান্ডেল করার পরে প্রত্যেক ক্ষেত্রে সেখানে একটা ছোট একটা ডিজিটাল ক্যান্ডেল করলো, সেটা আপনার বুলিশ ক্যান্ডেল হতে পারে বা একটা বেয়ারিশ ক্যান্ডেল হতে পারে, তারপরে একটা বড় বুলিশ ক্যান্ডেল করলো। এবং সেই ধরনের প্যাটার্নকে যখন এটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা বলি মর্নিং স্টার প্যাটার্ন, এবং এটা যদি কোনো জায়গায় মানে এটা বলি যে বুলিশ জোনে বা বুলিশ এরিয়াতে যদি তৈরি হয়, মানে একটা সাপোর্ট বা ডিমান্ড যদি তৈরি হয়, সেক্ষেত্রে আমরা একটা বলবো যে এখান থেকে একটা প্রাইস আপ মোমেন্টাম দিতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে যে বুলিশ রিভার্সাল যে প্যাটার্নগুলো হচ্ছে, সেই সমস্ত প্যাটার্নগুলো যদি সাপোর্ট জোনে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট আমরা পেতে পারি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে। যদি আমরা দেখি যে বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, যদি আমরা দেখি 6am, যেমন হচ্ছে শুটিং স্টার মানে কি, নিচের দিকে বডি থাকবে, উপরের দিকে উইক্স থাকবে, মানে এখানে কি বোঝাচ্ছে যে সেলার্সরা এখানে প্রেজেন্ট প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। বেয়ারিশ এনগলফিং কি, ছোট ছোট যখন প্রাইস উপরের দিকে ওঠে, মানে গ্রিন ক্যান্ডেল করে, তারপরে কি হয়, তারপরে একটা বড় রেড ক্যান্ডেল করলো, রেড ক্যান্ডেলটা কি করলো, এই গ্রিন ক্যান্ডেলগুলোকে এনগালফ করে নিল, মানে এই যে বাইং প্রেসারটা ছিল সেটাই সেলিং প্রেসারে বা সেলিং যে সেলার্স ছিল সেটাকে সেলিং প্রেসারে কনভার্ট করলো, প্রাইস এখান থেকে একটা ডাউন ট্রেন্ড দেখাতে পারে। বাট এটা কোথায় তৈরি হবে, এরিয়াটা কোথায়, রেজিস্ট্যান্স লেভেলে যদি তৈরি হয়, এর এফিসিয়েন্সিটা অনেকটা বেড়ে যায়। যেমন ইভিনিং স্টার, মর্নিং স্টার আমরা দেখেছিলাম যখন একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ইভিনিং স্টার কি রকম দেখবো, যে ইভিনিং স্টার প্রথমে গ্রিন ক্যান্ডেল করতে করতে উপরের দিকে উঠবে, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল করলো, তারপরে ছোট একটা ডোজি টাইপের ক্যান্ডেল করলো, সেটা রেড হতে পারে, গ্রিন হতে পারে, তারপরে থেকে একটা রেড ক্যান্ডেল করে প্রাইস নিচের দিকে আমরা প্রথমে বাইং প্রেসার ছিল, ডোজি ক্যান্ডেল বা ছোট একটা ক্যান্ডেল ইনডিসিভ ক্যান্ডেল হলো, তারপরে রেড ক্যান্ডেল দেখালো, তার মানে কি এখান থেকে প্রাইসের একটা মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। এটা যদি কোনো রেজিস্ট্যান্স লেভেল এরিয়াতে হয়, তখন সেটা কিন্তু ভালোভাবে কাজ করে প্রাইস নিচের দিকে নামতে পারে। এইসব প্যাটার্ন ট্রেডারকে বলে দেয় যে কখন প্রাইস বাজারটা ঘুরবে, কখন প্রাইস ইউটার্ন নেবে, বুলিশ থেকে বেয়ারিশ জোনে যাবে, বেয়ারিশ থেকে বুলিশ জোনে যাবে, মানে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাবে বা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে। বাট এইগুলো আমরা কিন্তু সবগুলো কিন্তু আমাদের চার্টে গিয়ে করতে হবে, এবং চার্টের হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ট্রেন্ডকে বুঝতে আমাদের সহযোগিতা করে। দেখুন
ট্রেন্ড আমরা কোথায় বুঝতে পারবো, প্রাইস যে হায়ার হাই হায়ার লো তৈরি করছে এটা আমরা কোথায় বুঝতে পারবো, এটা আমরা চার্টেই বুঝতে পারবো। চার্টের সব থেকে গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড আমাদেরকে কি বলছে, প্রাইমারি ট্রেন্ড কি বলছে, সেকেন্ডারি ট্রেন্ড কি বলছে, মাইনর ট্রেন্ড আমাদের কি বলবার চেষ্টা করছে। আপ ট্রেন্ড কিভাবে হয়, যখন প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে যাবে, যখন প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে যাবে তখন আমরা তাকে বলবো কি, তখন আমরা তাকে বলবো আপ ট্রেন্ড। আর যখন প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে যাবে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে যাবে তখন আমরা তাকে কি বলবো, তাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড, রাইট। প্রাইস এইভাবে যখন উপরের দিকে যাবে তখন বায়াসদের যে ক্রমাগত দাম বাড়ছে, বায়াসদের সেখানে দাপট বেশি, বায়াসদের সেখানে যে অ্যাক্টিভলি বাই করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, আগের লো গুলোকে ইনট্যাক্ট আছে, আগের লো কিন্তু নতুন করে লো গুলোকে ক্রস করে নিচের দিকে নামছে না, হায়ার লো তৈরি করছে, মানে সেটা হচ্ছে আপ ট্রেন্ড। আর এটার পরে যখন আমরা দেখবো সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, যখন প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে যাবে, যেটা আমি একটু আগে বলছিলাম যে প্রাইস যখন লোয়ার হাই লোয়ার লো করতে করতে যাবে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে যখন প্রাইস নিচের দিকে যাবে তখন আমরা কি বলবো, সেটাকে বলবো ডাউন ট্রেন্ড। প্রাইস নিচের দিকে নামছে, সেখানে সেলার্সরা অ্যাক্টিভ, দাম কমছে, প্রাইস সেলার্সরা নিচের দিকে প্রাইসকে নিয়ে যাচ্ছে, সেলার্সদের দখলে আছে সেই ট্রেন্ডটা, এটাকে বলবো আমরা প্রাইমারি মার্কেট যখন এইভাবে নিচের দিকে নামবে। আর একটা জিনিস কি হয় সেটা হচ্ছে সাইডওয়েজ। সাইডওয়েজ মানে রেঞ্জ বাউন্ড মার্কেট। রেঞ্জ বাউন্ড মার্কেটে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, ধরুন একটা 100 টাকা আর 80 টাকা প্রাইস এর মধ্যে ঘোরাফেরা করছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে একটা রেঞ্জের মধ্যে প্রাইস ওঠানামা করছে, নির্দিষ্ট দামের মধ্যে প্রাইসের ওঠানামা করছে। এবং এটা একটা কি বলা হয়, এটা একটা ইনডিসিসিভ ফেজ বলা হয় বা ইনডিসিসিভ মানে জায়গা বলা বা এরিয়া বলা। এখান থেকে এখানে সিদ্ধান্ত নিতে পারছে না, বায়ার্সরাও সিদ্ধান্ত নিতে পারছে না, সেলার্সরাও সিদ্ধান্ত নিতে পারছে না যে প্রাইস উপরের দিকে উঠবে না প্রাইস নিচের দিকে নামবে। যে যুদ্ধে জয়ী হবে, যদি উপরের দিকে রেজিস্ট্যান্সকে ব্রেক করে গ্রিন ক্যান্ডেল, তখন প্রাইস একটা উপর দিকে মোমেন্টাম হতে পারে। যদি প্রাইস নিচের দিকে রেড ক্যান্ডেল করে ব্রেক ডাউন করে নিচের দিকে ক্লোজ হয়, তখন প্রাইস নিচের দিকে নামতে পারে। মানে কি, যদি নিচের দিকে নামে সেখানে সেলার্সরা জিতে গেল, আর যদি উপরের দিকে তখন সেখানে বায়ার্সরা জিতে গেল, কারণ প্রাইস এখানে বায়ার্স আর সেলার্সদের মধ্যে যুদ্ধ চলছিল। এবং এটাকে বলা হয় সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড মার্কেট, রাইট। এবং এটা আমরা কোথা থেকে দেখতে পাবো, এটা কিন্তু আমরা চার্টেই দেখতে পাবো। চার্ট ছাড়া কিন্তু আমরা কোথাও গিয়ে এই জায়গাটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডওয়েজ আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো না। তার 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করতে পারবো না যদি আমরা চার্ট না দেখি, বা চার্টের ভাষা যদি বোঝবার ক্ষেত্রে বা চার্টকে দেখে অ্যানালাইসিস করবার ক্ষেত্রে চার্ট কি বলবার চেষ্টা করি, সেটাকে কিন্তু আমরা তখনই ভালো করে বুঝতে পারবো যখন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করবো। দেখুন, সাপোর্ট হচ্ছে এমন একটা এরিয়া যেখানে প্রাইস বারবার ধরে আসে এবং সেখান থেকে বাউন্স ব্যাক করে, বারবার ধরে আসে এবং সেখান থেকে বাউন্স ব্যাক করে। কারণ এখানে কি আছে, এখানে আছে ডিমান্ড, এখানে আছে বায়ার্স, এখানে আছে বায়ার্সরা আছে, এখানে বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য জায়গা করছে। মানে সেই এরিয়াটা যদি আমরা সাপোর্টকে বলি, সাপোর্ট হচ্ছে সেই এরিয়া যেখানে প্রাইসের দাম এসে থেমে যায় এবং সেখান থেকে একটা উপরের দিকে উঠবার চিন্তা করে, সেখানে সেলার্সরা দুর্বল হয়ে পড়ে, বায়ার্সরা সেখানে অ্যাক্টিভলি বায়ার্সকে উপর দিকে প্রাইসকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেইভাবে যদি আমরা রেজিস্ট্যান্সকে দেখি, রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রাইস উপরের দিকে উঠছিল, উঠতে উঠতে আটকে যায় এবং সেখান থেকে প্রাইস নিচের দিকে নামে। এবং এখানে কারা অ্যাক্টিভ থাকে, এখানে সেলার্সরা অ্যাক্টিভ থাকে, এখানে সাপ্লাই হচ্ছে অ্যাক্টিভ থাকে প্রাইসকে নিচের দিকে নামিয়ে যাওয়ার জন্য। এবং যখন প্রাইস আবার সেই জায়গাতে যায়, সেখানে কি হয়, সেখানে আবার সেলার্সরা অ্যাক্টিভ হবে এবং সেখান থেকে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যায়। এবং একটা ট্রেডারের এটা জানা দরকার যে চার্টের মধ্যে কোন জায়গাটায় সাপোর্ট আছে, কোন জায়গাটায় রেজিস্ট্যান্স আছে। কারণ এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু ভাইটাল রোল প্লে করে আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে, আমাদের ট্রেডিংটাকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, প্রফিট বার করবার ক্ষেত্রে। কারণ সাপোর্ট লেভেলে আমাদের বাই করতে হয়, রেজিস্ট্যান্স লেভেলে আমাদের সেল করতে হয় বা শর্ট সেল করতে হয়। এটা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, রাইট। নেক্সট যে পয়েন্টটা 6 নম্বর পয়েন্ট, দেখুন টেকনিক্যাল ইন্ডিকেটরও কিন্তু আমরা চার্টের মাধ্যমে লাগাতে পারি এবং চার্টে আমরা বুঝতে পারি যে এই টেকনিক্যাল ইন্ডিকেটরের মাধ্যমে যে চার্ট আমাদেরকে কি বলবার চেষ্টা করছে, কি সিগন্যাল দিচ্ছে। যেমন ধরুন মুভিং অ্যাভারেজ কি বলে আমাদেরকে, মুভিং অ্যাভারেজ ট্রেন্ডকে শনাক্ত করতে সাহায্য করে। যেমন আমরা হায়ার লো করতে করতে যখন প্রাইস উপরের দিকে যাওয়া, তখন তো আমরা অ্যাজ এ প্রাইস অ্যাকশন হিসেবে আমরা দেখতে পারি যে প্রাইস একটা আপ ট্রেন্ড আছে। যদি আমরা দেখেছি 50 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে, তখন আমরা দেখি যে মিডিয়াম টার্ম অলরেডি বুলিশ 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকলে। যদি 20 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকে, তখন আমরা বলি শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ, শর্ট টার্ম যে প্রাইস আপ ট্রেন্ডে আছে। যদি 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকে, তখন আমরা কি বলি যে লং টার্ম ট্রেন্ড বুলিশ আছে। তার মানে কি, মানে হচ্ছে এই সিম্পল মুভিং অ্যাভারেজ গুলো হচ্ছে বা মুভিং অ্যাভারেজ গুলো হচ্ছে একটা
ট্রেন্ডকে আমাদের শনাক্ত করতে সাহায্য করে। যখন মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকে তখন আমরা বলি আপ ট্রেন্ড, যখন মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস থাকে, যদি মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ট্রেড করে তখন আমরা সেটাকে বলবো যে সেটা ডাউন ট্রেন্ড। যেমন 20 EMA আছে, 50 সিম্পল মুভিং অ্যাভারেজ আছে, 200 EMA, 200 সিম্পল মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজের বিভিন্ন প্রকার আছে, সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে কোনো একটা ভিডিওতে কভার করবো। বাট মেন উদ্দেশ্য হচ্ছে যে ট্রেন্ডকে শনাক্ত করবার ক্ষেত্রে কিন্তু মুভিং অ্যাভারেজ আমরা সহযোগিতা করবো, এবং সেই মুভিং অ্যাভারেজটা কিন্তু আমরা চার্টেই অ্যাপ্লাই করতে পারি, এবং সেটা একটা ইন্ডিকেটর, মানে প্রাইসের যে কিছু ক্যালকুলেশন করে। খুব সিম্পল মুভিং অ্যাভারেজ, সিম্পল ক্যালকুলেশন অ্যাভারেজকে বোঝায়, বা অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটর গুলো আছে, RSI আছে বা আপনার বলিঞ্জার ব্যান্ড আছে, এগুলো একটা কমপ্লেক্স ইন্ডিকেটর বা কমপ্লেক্স ক্যালকুলেশনের মাধ্যমে তৈরি হয়, রাইট। নেক্সট যেটা হচ্ছে যে ধরুন RSI, একটু আগে বলছিলাম যে RSI কি বলছে, মোমেন্টামকে বুঝতে সাহায্য করে। আমাদের মোমেন্টাম কি আছে, এটা স্ট্রং মোমেন্টাম আছে না একটা দুর্বল মোমেন্টাম আছে, কোন মোমেন্টাম আছে সেটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেটর হিসাবে RSI ইউজ করতে পারে, কারণ RSI হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটর। এরপর হচ্ছে MACD কি করে, MACD আমাদেরকে ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল দেয়। মোমেন্টাম ইন্ডিকেটর RSI আমাদের চেঞ্জের সিগন্যাল দেয়, বাট MACD সেখান থেকে দেয়। বিভিন্ন ইন্ডিকেটর বিভিন্ন ভাবে আমাদেরকে সিগন্যাল দেয়, বাই সিগন্যাল, সেল সিগন্যাল, ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল, সমস্ত ব্যাপারগুলোকে কিন্তু আমাদেরকে বোঝাবার চেষ্টা করে ট্রেড নেবার ক্ষেত্রে, ট্রেড থেকে এক্সিট করার ক্ষেত্রে। সেই জন্য চার্টের শব্দ বিশ্লেষণের হাতিয়ার হচ্ছে টেকনিক্যাল ইন্ডিকেটর। টেকনিক্যাল ইন্ডিকেটর ছাড়া আমরা যদি ট্রেড করি সেটা অনেকটা বেটার। টেকনিক্যাল ইন্ডিকেটর ছাড়াও কিন্তু ট্রেড করা যায়, তার মানে এটা না যে আমি শুধুমাত্র প্রাইস অ্যাকশন ছাড়া ট্রেড করতে পারবো না। প্রাইস অ্যাকশন ছাড়া ট্রেড করা যায়, প্রাইস অ্যাকশন শুধু প্রাইস অ্যাকশনও ট্রেড করা যায়, বাট প্রাইস অ্যাকশনের সঙ্গে যদি আপনি ইন্ডিকেটরকে একসঙ্গে মিলে নেন সেক্ষেত্রে কিন্তু আরো বেটার রেজাল্ট আপনি পেতে পারেন, রাইট। 7 নম্বর হচ্ছে যে চার্ট পড়ার দক্ষতাকে কিভাবে আমরা গড়ে তুলবো। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আমরা তো চার্ট পড়ি, বাট চার্টটাকে কিভাবে সেটা দক্ষতাটা গড়ে তুলবো। প্রতিদিন চার্ট দেখার অভ্যাস করতে হবে। 30টা করে চার্ট আপনাকে প্রতিদিন মিনিমাম দেখতে হবে। আপনি যদি এর থেকে বেশি দেখেন সেটা অনেক বেটার, কিন্তু আমি মনে করি যারা প্রফেশনাল ট্রেডার হতে চায়, বা যারা সাকসেসফুল ট্রেডার হতে চায়, বা যারা অলরেডি এখন সাকসেসফুল ট্রেডার বা প্রফেশনাল ট্রেডার, তারা কিন্তু রেগুলার অন্তত 100 to 200 চার্ট দেখে। অনেকেই যারা একদম প্রফেশনাল এবং আজ থেকে না বহু দিন ধরে মার্কেটে রেখেছে, তারা তো দিনে 500টা স্টককে অ্যানালাইসিস করে মার্কেট ক্লোজ হওয়ার পরে, যে কি বলতে চাইছে 500টা স্টক, আজকে কি মোমেন্টাম দিল 500টা স্টক। প্রতিদিন তারা স্টককে দেখছে, এবং দেখে দেখে তাদের যে দক্ষতাটাকে বৃদ্ধি করছে, এবং তাদের এই যে চার্ট পড়া, চার্টকে রিড করা, চার্টে চোখ যাওয়া, মানে তারা বলতে পারবে যে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্রেশন, কোথায় ট্রেন্ড লাইন আছে, কোথায় কি বোঝে, কোথায় সাপ্লাই, কোথায় ডিমান্ড, কোথায় ভিএসএ কনসেপ্ট কাজ করছে, কোথায় কি কাজ করছে, সমস্ত জায়গায় তাদেরকে নক্ষত্রপূর্ণ থাকে, কারণ তারা প্রতিদিন চার্টকে দেখে। আমরা যদি বিগিনার হন, আপনি প্রথমে 30টা দিয়ে শুরু করুন, প্রতিদিন 30টা করে চার্টকে দেখার চেষ্টা করেন, এবং প্রতিদিন কিছু 10টা 2টো 5টা করে বারবার চেষ্টা করুন, যাতে আপনিও একটা সময় 500টা স্টক প্রতিদিন দেখতে পান। যদি আপনি দেখতে পারেন 500টা স্টক, তাহলে কিন্তু আপনি একদিন প্রফেশনাল ট্রেডার অবশ্যই হবেন, এবং প্রফেশনাল ট্রেডার হলেই কিন্তু আপনার মনে রাখবে যে 500টা স্টক আমি দেখি এবং কি অ্যানালাইসিস করবার চেষ্টা করি, কারণ আপনি সমস্ত জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারবেন যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন এই চার্টের উপরে, রাইট। নেক্সট যেটা হচ্ছে ব্যাক টেস্টিং। দেখুন, ব্যাক টেস্টিং হচ্ছে খুব ভাইটাল একটা পয়েন্ট, কারণ পুরোনো চার্টে কি প্যাটার্ন বা ইন্ডিকেটর কিভাবে কাজ করেছে, এবং সেটা কিভাবে কাজ করেছে এবং কিভাবে রিটার্ন দিয়েছে, সেখানে ফলস সিগন্যাল কি দিয়েছে, ভালো সিগন্যাল কি দিয়েছে, এইগুলোকে যদি আপনি না ব্যাক টেস্ট করেন, কিন্তু ব্যাক টেস্ট যদি না করেন, তাহলে সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন না। কারণ যখন আপনার সামনে সেই ধরনের প্যাটার্ন আসবে, সেই ধরনের প্যাটার্ন ট্রেড করতে গেলে বা সেটাকে অ্যানালাইসিস করবার ক্ষেত্রে সেই কনফিডেন্সটা পাবেন না। ধরুন আপনি প্রাইস একটা উপর দিকে উঠছিল, একটা সাপোর্ট লেভেল তৈরি করেছে, প্রাইস এখান থেকে উপর দিকে উঠেছে, পরিবর্তে যখন এখানে আবার যখন সাপোর্ট লেভেল উঠছে, আপনি যদি এটা ব্যাক টেস্ট করেন যে সাপোর্টটা ঠিকঠাক ভাবে কাজ করছে, সাপোর্ট লেভেল অলরেডি সাপোর্ট লেভেলে প্রাইস এলে এখানে একটা বাউন্স ব্যাক দেয়, যদি আপনি সেটাকে না ব্যাক টেস্ট করেন, পরবর্তী ক্ষেত্রে যদি সাপোর্ট লেভেলে আপনার প্রাইস সেই কনফিডেন্সে আসবে না যে এখান থেকে একটা উপর দিকে প্রাইস যেতে পারে। কারণ কি? কারণ আপনি ব্যাক টেস্ট করেননি। অতএব ব্যাক টেস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো স্ট্র্যাটেজি যদি আপনি ইউজ করেন, সেই স্ট্র্যাটেজিটাকে ব্যাক টেস্ট করতে হবে। যে কোনো টপিক যদি আপনি দেখেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, যে সমস্ত ইন্ডিকেটরগুলো আপনি ইউজ করেন, সেই সমস্ত ইন্ডিকেটর যা শিখছেন সেগুলোকে কিন্তু আপনাকে পুরোনো চার্টে গিয়ে ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্টটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তারপরে জার্নাল লিখুন। দেখুন আপনি চার্টে কি করলেন, আপনি কতটা বিশ্লেষণ করলেন, কতটা সফল হলেন, কতটা লস হলেন, ট্রেডে কখন এন্ট্রি নিয়েছেন, কিভাবে এন্ট্রি নিয়েছেন, ট্রেডে এন্ট্রি নেবার ক্ষেত্রে কি আপনার ইমোশন কাজ করছিল, সমস্ত ব্যাপারটা যদি আপনি জার্নাল লিখে রাখুন, তাহলে কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে সেটাকে রিভিউ করতে পারবেন, আপনার ভুলগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। কারণ আপনি যদি চার্টে জার্নাল না লেখেন, চার্টে যদি আপনি ট্রেড নিচ্ছেন সেটা যদি জার্নাল না করেন, তাহলে কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। আপনি আপনার ভুলগুলোকে আপনি রেকটিফাই করতে পারবেন না। যদি না ট্রেডিং এ ভুল না রেকটিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। কারণ ট্রেডিং হচ্ছে এমন একটা প্রফেশন যেখানে আপনাকে ভুল হবে,
ভুল হবে না, একদম না, ভুল হবে, কিন্তু সেই ভুলটাকে রেকটিফাই করে আপনাকে এগিয়ে যেতে পারে। রেকটিফিকেশনের একমাত্র উপায় হচ্ছে জার্নালিং করা। আমি অলরেডি একটা ভিডিও করেছি, আপনি এখানে সার্চ করে দেখতে পারেন, রাইট। এবং সেখানে আমি ডিটেলস দিচ্ছি এবং সেখানে একটা এক্সেল শিটও আমি দিয়েছিলাম, যে সেখানে আমরা কিভাবে জার্নালিং করতে পারেন প্রপারলি, কিভাবে এন্ট্রি করতে পারেন একটা এক্সেল শিটের মাধ্যমে, কিন্তু আমরা বুঝেছিলাম। সেই এক্সেল শিটটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পারেন, রাইট। নেক্সট যে পয়েন্ট, একটা উদাহরণ দেখুন। আমরা 7টা পয়েন্ট অলরেডি দেখেছি। দেখুন প্রাইস এখান থেকে উপরের দিকে উঠছে, এখানে সাপোর্ট তৈরি করেছে, সাপোর্ট তৈরি করে প্রাইস উপরের দিকে গেছে এবং এখানে নিচের দিকে নামবে। যেটা একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, যে সাপোর্ট যেটাকে যদি না দেখেন, যদি এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে, এখানে রেজিস্ট্রেশন ছিল, প্রাইস নিচের দিকে নেমেছে, উপরের দিকে উঠেছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্টে কিছুদিন প্রাইস ছিল, তারপরে একটা মোমেন্টাম ক্যান্ডেল দিয়েছে, প্রাইস একটা মোমেন্টাম দেখিয়েছে। ঠিক সেইভাবে প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে, প্রাইস এখানে একটা সাপোর্ট জোন তৈরি করেছে, প্রাইস যখন আবার এখানে আসে তখন আমরা এখানে এন্ট্রি নিতে পারি। বুলিশ ক্যান্ডেল, মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে, প্রাইস একটা মোমেন্টাম দিচ্ছে। মানে সাপোর্ট এরিয়াতে প্রাইস যখন একটা গ্রিন ক্যান্ডেল করে, একটা মোমেন্টাম ক্যান্ডেল করে, এবং যেখানে যখন এখানে নিচের দিকে রিজেকশন দেখায়, যে লোয়ার উইকস গুলো যখন বেশি হয়, মানে এখানে বাইং প্রেসার বেশি, সাপোর্ট মানে সেখানে কি বায়াসরা বসে আছে, বাইং প্রেসার বেশি। যখন প্রাইস উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট লেভেলে যখন আসে, তখন কিন্তু আমাদের এন্ট্রির একটা অপরচুনিটি খুঁজতে হয় আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এবং সেখানে আমরা একটা ভালো রকম একটা অপরচুনিটি পাই ট্রেডে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন, চার্ট আমাদের এইভাবে অ্যানালাইসিস করতে শেখে, এবং চার্টকে এইভাবে আমাদেরকে দেখতে হবে যে চার্টের কোন জায়গাটায় আমরা বাই করব, কোন জায়গাটায় আমরা সেল করব, কোন জায়গাটায় আমাদের বাইং পয়েন্ট, কোন জায়গাটা আমাদের সেলিং পয়েন্ট। যখন আপনি আপ ট্রেন্ডে থাকবেন তখন আপনি সবসময় সাপোর্ট এরিয়াতে বাই করবার চিন্তা করবেন, আর যখন আপনি ডাউন ট্রেন্ডে যদি শর্ট সেল করতে যান তখন সেখানে রেজিস্ট্যান্স লেভেলে করবেন, এবং সেখানে রেজিস্ট্যান্স লেভেলে করলে আপনার রিস্ক টু রেশিও এবং আপনার ভালো প্রফিট হতে পারে। যেমন আপনি আপ ট্রেন্ডে যখন উঠবে তখন প্রাইসে সব সময় সাপোর্ট এরিয়াতে আপনার বাই করা উচিত, কারণ প্রাইস সাপোর্টে এলে প্রাইস কিন্তু সেখানে বায়ার্সরাও অ্যাক্টিভ হয় এবং সেখান থেকে প্রাইসকে উপরের দিকে নিয়ে যায় তারা। কারণ কি, কারণ ট্রেন্ড অলরেডি আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে কারা নিয়ে যাচ্ছে, বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আর সেই জায়গাতে আপনি সাপোর্ট এরিয়াতে কোনো একটা বাইং পয়েন্ট খোঁজবার চেষ্টা করছেন, ট্রেডে এন্ট্রি নেবার চেষ্টা করছেন। এইভাবে কিন্তু আপনাকে চার্টকে রিড করতে হবে এবং চার্টকে বুঝতে হবে, এবং বেসিক্যালি যে চার্টে যে জিনিসগুলো লাগে সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। যারা একদম বিগিনার তাদের জন্য এই ভিডিওটা, যারা অলরেডি মার্কেটে কিছুদিন আছে তারা বোঝে ব্যাপারটা, কিন্তু অনেকে আমার ইউটিউবে আসছে, নতুন নতুন সাবস্ক্রাইবার হচ্ছে, তারা সবসময় চেষ্টা করছে যে যারা নতুন সাবস্ক্রাইবার কিছু বুঝছে না, মার্কেটে প্রথমবার এসছে, অনেকেই কমেন্ট করে জানাচ্ছে স্যার কিছু একদম বলুন যে বেসিক থেকে কিভাবে শুরু করা যায়। সেই জন্যই আমরা এই যে মানে উপাদান ট্রেডিং বা ইনভেস্টিং এর যে সফলতার উপাদান সম্বন্ধে একটা ট্রেডিং সিরিজ আমি শুরু করেছি। প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও করছি, তৃতীয় ভিডিও, এইভাবে 10টা-15টার মতন ভিডিও অলরেডি আসবে। এখানে কিন্তু বেসিকটা আমরা কভার করছি এবং দেখছি এখানে ট্রেডিং সাইকোলজি থেকে শুরু করে কিভাবে চার্টকে রিড করতে হয়, কি বেসিক জিনিসগুলো আমরা কভার করবো, যাতে যারা নতুন ট্রেডার তারা কিন্তু এখান থেকে অনেকটা উপকৃত হতে পারে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় একটা কথা বলি আমার জায়গাতে, যে এই শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিসিপ্লিন আর পেশেন্স। যদি আমার মধ্যে ধৈর্য না থাকে আর যদি আমাদের মধ্যে শৃঙ্খলা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে পারবেন না। অতএব এই দুটো জিনিসকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং এই দুটো জিনিসের উপর কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি না থাকে আপনার মধ্যে তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন বা লং সময় ধরে আপনি এখান থেকে একটা প্রফিট বার করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি এই দুটো জিনিস না থাকে তাহলে বেশি দিন শেয়ার মার্কেটে টিকে থাকতে পারবেন না, মার্কেট থেকে টাটা বাই বাই করে আপনাকে বিদায় হতেই হবে। অতএব থাকতে গেলে এই দুটো জিনিসকে কিন্তু আপনাকে নিয়েই থাকতে হবে, আদারের সঙ্গে থাকতে পারবেন না। ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আমি সবসময় একটা কথা বলি যে জেনে ট্রেড করুন, শিখে ট্রেড করুন, না শিখে না জেনে ট্রেড করবেন না। না শিখে না জেনে ট্রেড করার হচ্ছে ক্রাইম, রাইট। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তার আগে বলি ভালোভাবে ট্রেড করুন, সুস্থভাবে ট্রেড করুন, নিজের রিস্ক বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।